সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দাউদপুর গভর্নমেন্ট হাই স্কুল অনলাইন ক্লাসের পক্ষ থেকে আমি বিশ্বচন্দ্র দেব, সহকারী শিক্ষক, দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদেরকে গত ক্লাসের নাই তোমাদের নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের অষ্টম অধ্যায় নগদান বইয়ের থেকে আজকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা নগদান বইয়ের কি এবং নগদান বইয়ের ধারণা, বৈশিষ্ট্য, গুরুত্ব আলোচনা করেছিলাম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব নগদান বইয়ের শ্রেণী বিভাগ। তাহলে আমরা আজকে আলোচনা কি করব? নগদান বইয়ের শ্রেণী বিভাগ। প্রিয় শিক্ষার্থীরা, নগদান বইয়ের শ্রেণী বিভাগ হচ্ছে যে আমরা ব্যবসায়ের প্রকৃতি ও আয়তন অনুযায়ী নির্দিষ্ট শ্রেণীর নগদান বই অনুসরণ করা হয়। দীর্ঘদিন ধরে প্রচলিত রয়েছে এরূপ নগদান বইয়ের সংখ্যা হচ্ছে 4টা। নগদান বইয়ের সংখ্যা কয়টা? 4টা। 4টার মধ্যে হচ্ছে, প্রথমটা হচ্ছে দেখো, একগোড়া নগদান বই, দুই নম্বর হলো দুগোড়া নগদান বই, তিন নম্বর হলো তিন গোড়া নগদান বই, চার নম্বরটা হচ্ছে আমরা খুচরা নগদান বই বলতে পারি, আবার বহুগোড়া নগদান বইও বলতে পারি। তো সেক্ষেত্রে আমাদের পাঠ্য বই লেখা আছে খুচরা নগদান বই, তাহলে আমরা এটি লিখব খুচরা নগদান বই। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই নগদান বইয়ের হচ্ছে কত প্রকার? 4 প্রকার, বা বইয়ের সংখ্যা, নগদান বইয়ের সংখ্যা কয়টা? 4টা। একটা হচ্ছে কি একগোড়া নগদান বই, দুগোড়া নগদান বই, তিন গোড়া নগদান বই, আর খুচরা নগদান বই। খুচরা নগদান বইয়ের আরেকটা নাম হচ্ছে বহুগোড়া নগদান বই। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে আসি একগোড়া নগদান বই কি। আমি আজকে মূলত একগোড়া নগদান বই নিয়ে আমি আলোচনা করব। তারপর আমি পরবর্তী ক্লাসে দুগোড়া, তিন গোড়া, খুচরা নগদান আলোচনা করব। তো একগোড়া নগদান বই যখন আলোচনা করব আজকে আমরা, তারপরও আজকে আমরা অল্প কিছু করে আমরা একগোড়া নগদান বই, দুগোড়া নগদান বই, তিন গোড়া নগদান বই এবং খুচরা নগদান বই সম্পর্কে একটু আলোচনা করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আসি আমরা একগোড়া নগদান বই। তাহলে আমার একগোড়া নগদান বই বলতে কি বুঝি? যে নগদান বইতে টাকার পরিমাণ লেখার জন্য ডেবিট দিকে একটি ঘর এবং ক্রেডিট দিকে একটি ঘর থাকে, তাকে একগোড়া নগদান বই বলে। আমি আবার বলি, যে নগদান বইতে টাকার পরিমাণ লেখার জন্য ডেবিট দিকে এবং ক্রেডিট দিকে উভয় দিকে একটি করে টাকার ঘর থাকে, তাকে একগোড়া নগদান বই বলে। প্রিয় শিক্ষার্থীরা, একগোড়া যে নগদান বই, একগোড়া নগদান বইয়ের গড়ের সংখ্যা হচ্ছে 10টি। একগোড়া নগদান বইয়ের গড়ের সংখ্যা কয়টি? 10টি। আমরা একগোড়া নগদান বই আমরা গড় এর চকটা, আমরা নির্দিষ্ট চকটা আমরা আমাদের বোর্ডে কিছুক্ষণ পরে আমরা এটা আঁকবো। তাহলে প্রথমত তোমরা জানো যে একগোড়া নগদান বইয়ের গড়ের সংখ্যা কয়টি? 10টি। 10টির মধ্যে একগোড়া নগদান বইয়ের দুটা সাইড, একটা হলো ডেবিট সাইড, একটা হলো ক্রেডিট সাইড। তো
তাহলে ডেবিট সাইডে গড় হবে 5টি, ক্রেডিট সাইডে গড় হবে 5টি। এই হচ্ছে এক গড়া নগদান বইয়ের গড়ের সংখ্যা হচ্ছে 10টি। তাহলে আমি যদি একটু বলি তোমার, দেখো ডেবিট সাইডের গড়ের সংখ্যা হচ্ছে তারিখ, প্রাপ্তি, বাউসান নং, কোতিয়ান পৃষ্ঠা, টাকা। তাহলে হচ্ছে না 5টা। আবার ক্রেডিট পাশে যাও, তারিখ, এখানে প্রাপ্তির জায়গাতে হবে প্রদান, বাউসান নং, কোতিয়ান পৃষ্ঠা, টাকা। এই হচ্ছে ডেবিট দিকও 5টা, ক্রেডিট দিকও 5টা। সেটা হচ্ছে এই যে 10টা গড় মিলে হচ্ছে এক গড়া নগদান বই, গড় সংখ্যা হচ্ছে 10টা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখন আসি আমরা দুগড়া নগদান বই। দুগড়া নগদান বই আমরা বলতে আমরা কিন্তু আসলে বুঝতে পারতেছি যে দুগড়া, যে নগদান বইয়ের ডেবিট দিকও টাকার গড় 2টি এবং ক্রেডিট দিকও টাকার গড় 2টি থাকে, সে নগদান বইকে দুগড়া নগদান বই বলে। তাহলে টাকার গড় 2টি কি কি থাকবে? একটা থাকবে নগদ টাকার গড়, আর একটা থাকবে ব্যাংকের টাকার গড়। এই হচ্ছে যে নগদ ও ব্যাংক সংক্রান্ত লেনদেনগুলো লিপিবদ্ধ করার জন্য যে নগদান বইতে উভয় দিকে টাকার গড় 2টি, অর্থাৎ নগদ ও ব্যাংকের জন্য আলাদা আলাদা করে গড় রাখা হয়, তাকে দুগড়া নগদান বই বলে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এক গড়া নগদান বইয়ের গড়ের সংখ্যা কয়টা বলছিলাম? যে ডেবিট দিকও একটা, ক্রেডিট দিকও একটা। আবার দুগড়াতে বলছি যে ডেবিট দিকে টাকার গড় থাকবে 2টা এবং ক্রেডিট দিকে টাকার গড় থাকবে 2টা। তাহলে আমার এখানে একটা করে টাকার গড় বাড়ছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এক গড়া নগদান বইয়ের গড় সংখ্যা ছিল কয়টা? 10টা। তাহলে দুগড়া নগদান বইয়ের গড় সংখ্যা হবে কয়টা? এখন 2টা বাড়ছে, তাহলে এবার 12টি গড়। আশা করি তোমরা দুগড়া নগদানটা বুঝতে পারছো। এখন আসি আমরা 3 গড়া নগদান বই। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, দুগড়ার সংখ্যা যেভাবে বলছি 3 গড়া সেম এভাবেই, শুধু খালি একটা গড় টাকার গড়টা বাড়বে। তাহলে আমরা যদি বলতে পারি যে নগদান বইয়ে ডেবিট দিকেও টাকার গড় 3টা, ক্রেডিট দিকেও টাকার গড় 3টা থাকে, সেই নগদান বইকে 3 গড়া নগদান বই বলে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখানে টাকার গড় 3টা কি কি হবে? যে টাকার গড় 3টা হবে নগদ টাকা, ব্যাংক টাকা, আর হচ্ছে বাট্টার টাকা। এই হচ্ছে ডেবিট দিকেও 3টা থাকবে, ক্রেডিট দিকেও 3টা থাকবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি আবার 3 গড়া নগদান বইয়ের সংখ্যাটা বলতে যাই, যে নগদান বইতে টাকার পরিমাণ লেখার জন্য ডেবিট পাশে 3টি গড় এবং ক্রেডিট পাশেও 3টি গড় থাকে, তাকে 3 গড়া নগদান বই বলে। তাহলে 3 গড়া নগদান বইয়ের 3টা করে টাকার গড়, তাহলে এখানে আরো একটা করে বাড়ছে। তাহলে আমার 2 গড়া নগদান বইয়ের গড় ছিল কয়টা? 12টা। তাহলে 3 গড়াতে আমার কয়টা হবে? 14টা গড়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এক গড়া নগদান বইয়ের গড় হচ্ছে 10টা, 2 গড়া নগদান বইয়ের গড় হচ্ছে কয়টা? 12টা, 3 গড়া নগদান বইয়ের গড় হচ্ছে 14টা। আর খুচরা নগদান বই বা বহু গড়া নগদান বইয়ের নির্দিষ্ট কোনো গড় দেওয়া নাই বা চক দেওয়া নাই, যত লেনদেন হবে তত করে আমরা সেটা করতে পারবো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এক গড়া নগদান বই নিয়ে আলোচনা করব। তাহলে আমি এক গড়া নগদান বইয়ের সংখ্যাটা কি বলছিলাম? যে নগদান বইয়ের ডেবিট দিকেও টাকার গড় 1টি এবং ক্রেডিট দিকেও টাকার গড় 1টি থাকে, সেই নগদান বইকে এক গড়া নগদান বই বলে। এবং এই এক গড়া নগদান বইয়ের গড়ের সংখ্যা হবে কয়টা? 10টা। তাহলে আমরা এখন একটা এক গড়া নগদান বইয়ের আমরা চক আঁকবো, একটু দেখাচ্ছি তোমাদেরকে এক গড়া নগদান বইয়ের চক। এক গড়া নগদান বইয়ের চক একটু দেখো, আমি চকটা আঁকছি। তোমরা তোমাদের যে খাতায় অবশ্যই কাঠ পেন্সিল দিয়ে আঁকবে, গড়গুলা অবশ্যই পরীক্ষার সময় কাঠ পেন্সিল দিয়ে করবে।
এখন আমি যদি আমার এদিকে সমান করে নিই, দেখো এদিকেও আমি গড়টা সমান করে নিলাম, একটা গড় যখন আঁকতেছি দেখো একটু, হ্যাঁ আমার নির্দিষ্ট একটা আমি গড় নিয়ে নিলাম। এখন এটাকে তুমি সমান 2 ভাগে ভাগ করবা, তাহলে সমান 2 ভাগে ভাগ করলে আমরা কোথায় ভাগ করতে পারি? আমরা এই জায়গায় ভাগ করতে পারি। তাহলে আমরা এই জায়গায় ভাগ করে নাও। হ্যাঁ তাহলে দেখো এই যে 4টা হচ্ছে ডেবিট সাইড আর এই সাইডটা হচ্ছে ক্রেডিট সাইড। তাহলে আমি কিন্তু সঙ্গে বলছিলাম যে নগদান বইয়ের ডেবিট দিকেও টাকার গড় একটি এবং ক্রেডিট দিকেও টাকার গড় একটি থাকে, সেই নগদান বইকে একগড়া নগদান বই বলে। এবং আরও বলছিলাম যে একগড়া নগদান বইয়ের সর্বমোট গড় সংখ্যা হচ্ছে কয়টা? 10টা। 10টা হলে ডেবিট দিকে হবে 5টা আর ক্রেডিট দিকে হবে 5টা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা ডেবিট সাইডটা ভাগ করে নিয়েছি এবং ক্রেডিট সাইডটা ভাগ করে নিয়েছি। তাহলে ডেবিট দিকে এখন 5টা করে রাখবো এবং ক্রেডিট সাইডে 5টা করে রাখবো। দেখো একটু, হ্যাঁ ডেবিট দিকে আমার 5টা করে হয়ে গেছে। আবার আমি ক্রেডিট দিকে আঁকতেছি, দেখো হ্যাঁ এখন আমি লিখবো, দেখো তারিখ, প্রাপ্তি, 52 নং, 3 পৃষ্ঠা, টাকা, তারিখ, প্রদান, 52 নং, 3 পৃষ্ঠা, টাকার পরিমাণ বা পরিমাণ লিখতে পারো, পরিমাণ টাকা বা টাকার পরিমাণ লিখতে পারো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো 1 2 3 4 5, এই যে ডেবিট দিকে আমার 5টা করে হচ্ছে এবং ক্রেডিট দিকে 1 2 3 4 5, ক্রেডিট দিকেও 5টা করে হচ্ছে। তাহলে আমার ডেবিট দিকে কি কি করে হচ্ছে? যে তারিখ, প্রাপ্তি, 52 নং, 3 পৃষ্ঠা, টাকা। আবার ক্রেডিট সাইডে হচ্ছে কি? তারিখ, প্রদান, 52 নং, 3 পৃষ্ঠা, টাকা। তোমরা যারা আমার লাইভে সংযুক্ত হয়েছো তোমরা একটু গড়টা আঁকার চেষ্টা করো। আমি এই গ্যাপে দেখে নিচ্ছি আমার লাইভটা সরাসরি কার্যকর হচ্ছে কিনা। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি আমার লাইভ এর সাউন্ড এবং আমার লাইভটা সঠিকভাবে চলছে। তাহলে আমি প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে একগড়া নগদান বইয়ের চকটা এঁকে দেখালাম। আজকে আমি তোমাদেরকে তোমাদের যে পাঠ্য বইয়ের 107 পৃষ্ঠার একটা কাজ দেওয়া আছে। পাঠ্য বইয়ের একটা কাজ দেওয়া আছে, এই কাজটার সমাধান করার চেষ্টা করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো কাজটা হচ্ছে কি, আমি একটু বইটা দেখাচ্ছি তোমাদেরকে, একটু বইটা তোমরা দেখো। এই কাজটা হচ্ছে আবু তালেব সরকার নগদ 20,000 টাকা নিয়ে 2017 সালের 1 জুন তালেব এন্টারপ্রাইজ নামে ব্যবসা শুরু করলেন।
উক্ত মাসে তার ব্যবসায়িক লেনদেনগুলো নিম্নরূপ। এই কাজটার সমাধান করার আমি আজকে চেষ্টা করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখন তোমরা একটু বোঝার চেষ্টা করো। দেখো যে আমি কি লিখছি, তারিখ প্রাপ্তি। তাহলে আমরা কিন্তু পূর্বেই পড়েছি যে নগদান বইয়ে সকল নগদের লেনদেন অন্তর্ভুক্ত হয়, আবার এক গোড়াতে সকল নগদের লেনদেনই অন্তর্ভুক্ত হয়। তাহলে নগদে যত টাকা আমি পাবো বা আমার প্রাপ্তি হবে সবগুলো হবে ডেবিট দিকে, এবং নগদে প্রদান এবং পরিশোধ যে লেনদেনগুলো হবে সবগুলো টাকা হবে ক্রেডিট দিকে। প্রিয় শিক্ষার্থীরা, একটা জিনিস চিন্তা করো, আমরা যখন কোনো ব্যবসা প্রতিষ্ঠান শুরু করি তখন কিন্তু আমরা কিছু নগদ টাকা নিয়ে শুরু করি। তখন আমরা কি করি? নগদ টাকা নিয়ে শুরু করি। এই তদ্রূপ জনাব আবু তালেব সরকার নগদ 20,000 টাকা নিয়ে তালেব এন্টারপ্রাইজ নামে ব্যবসা শুরু করছে। এই যে নগদ 1 তারিখে যে টাকাটা নিয়েছে এটা হচ্ছে ব্যালেন্স বিডি। তাহলে আমরা শুরুতেই যেই প্রতিষ্ঠানের সমস্যাটা সমাধান করব সেই প্রতিষ্ঠানের নাম লিখবো আমরা তালেব এন্টারপ্রাইজ। লিখবো আমরা, দেখো, তালেব এন্টারপ্রাইজের বলছে 1 গড়া নগদান বই করার জন্য আমরা লিখবো 1 গড়া নগদান বই। তালেব এন্টারপ্রাইজের 1 গড়া নগদান বই। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, 1 তারিখে যে টাকাটা নিল নগদ 20,000 টাকা 2017 সালে, তাহলে আমরা আগে প্রথমে সালটা লিখবো। দেখো, তারিখে 2017 সাল, আমরা এদিকে 2017 সালটা লিখে নিব, 17 সাল। তাহলে 1 তারিখ হচ্ছে কি, যে জুনের 1 তারিখ। তাহলে জুনের 1 তারিখ লিখি আমরা, জুনের 1 তারিখ ব্যালেন্স বিডি 20,000 টাকা। যে 1 তারিখে যেই টাকা নিয়ে ব্যবসা শুরু করব সেটা হচ্ছে প্রারম্ভিক নগদ বা ব্যালেন্স বিডি আমরা বলে থাকি। আমরা যখন নগদান বই করি তখন আমরা ব্যালেন্স বিডি লিখি। আমরা ব্যালেন্স বিডি দিয়ে শুরু করলাম। তাহলে আমার ব্যালেন্স বিডি কত টাকা হচ্ছে? 20,000 টাকা ব্যালেন্স বিডি। এটা গেছে 1 তারিখে। আবার দেখো, 1 তারিখে জুনের 1 তারিখে আছে আসবাবপত্র ক্রয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আসবাবপত্র ক্রয় করলে টাকা আসে না চলে যায়। আমি আসবাবপত্র ক্রয় করলাম, তাহলে আমি কি পেলাম? আমি আসবাবপত্র পেলাম, আমার কাছে কি চলে গেল? টাকা চলে গেল। তাহলে যদি আমার কাছে নগদ টাকা চলে যায়, চলে গেলে কোন দিকে বসবে? ক্রেডিট দিকে বসবে। ভেরি গুড। তাহলে আমরা লিখব জুনের 1 তারিখে আসবাবপত্র হিসাব। আসবাবপত্র হিসাব, যে আসবাবপত্র ক্রয় করছে 5,000 টাকা। এরপরে আসে জুনের 3 তারিখ, পণ্য বাকিতে ক্রয় 8,000 টাকা। স্পষ্ট লেখা আছে পণ্য বাকিতে ক্রয় 8,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, বাকিতে ক্রয় কি নগদান বইয়ে অন্তর্ভুক্ত হয়? না। ভেরি গুড। বাকিতে লেনদেন নগদান বইয়ে অন্তর্ভুক্ত হয় না, তাহলে সেটা যাবে না এখানে। জুনের 4 তারিখ দেখো, আরেকটা লেনদেন আছে, আজাদের নিকট নগদে বিক্রয় 6,000 টাকা। আজাদের নিকট নগদে বিক্রয় 6,000 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, নগদে বিক্রয় করছে, তাহলে নগদে বিক্রি করলে টাকা আসে না চলে যায়? টাকা আসে। ভেরি গুড। তাহলে টাকা আসলে টাকা আমরা পেয়েছি বা প্রাপ্তি, তাহলে আমরা কোন দিকে লিখবো? ডেবিট দিকে লিখবো। কয় তারিখ? জুনের 4 তারিখ। বিক্রয় হিসাব। বিক্রয় হিসাব কত টাকা? 6,000 টাকা। 6,000 টাকা। এরপর আসো জুনের 7 তারিখ, নগদে ক্রয় 4,000 টাকা।
তাহলে প্রিয় শিক্ষার্থীরা নগদে ক্রয় করলে টাকা আসে না চলে যায়? টাকা চলে যায়। চলে গেলে কোন দিকে বসবে? ক্রেডিট দিকে। ভেরি গুড। তাহলে জুনের 7 তারিখ ক্রয় হিসাব, ক্রয় হিসাব নগদে ক্রয় হলো 4000 টাকা। জুনের 7 তারিখ গেলে এরপর আসছে জুনের 9 তারিখ পাওনাদারকে পরিশোধ। প্রিয় শিক্ষার্থীরা পাওনাদারকে পরিশোধ করছে 3000 টাকা। তাহলে আমি যদি পাওনাদারকে পরিশোধ করি আমার কাছে কি নগদ টাকা থাকবে না চলে যাবে? হ্যাঁ, চলে যাবে। তাহলে নগদ টাকা চলে যাওয়া মানে কি? প্রদান করা, পরিশোধ করা একই কথা। তাহলে কোন দিকে বসবে? ক্রেডিট দিকে বসবে। তাহলে আমরা কি লিখবো এখানে? পাওনাদার হিসাব। জুনের 9 তারিখ পাওনাদার হিসাব। পাওনাদার হিসাব হচ্ছে কত টাকা? 3000 টাকা। টাকা। এরপরে দেখো জুনের 11 তারিখ আছে বিজ্ঞাপন বাবদ ব্যয় 2000 টাকা। তাহলে বিজ্ঞাপন বাবদ ব্যয় যদি করি আমার কাছ থেকে টাকা নিশ্চয়ই চলে গেছে। তো চলে গেলে কোন দিকে বসবে? ক্রেডিট দিকে বসবে। তাহলে জুনের 11 তারিখ বিজ্ঞাপন হিসাব। বিজ্ঞাপন ব্যয় কত টাকা? 2000 টাকা। তাহলে জুনের 11 তারিখ গেল। এরপর আসছে জুনের 16 তারিখ মণিহারি দ্রব্যাদি ক্রয়, মানে মণিহারি দ্রব্যাদি ক্রয় করছে। তাহলে মণিহারি দ্রব্যাদি ক্রয় করলে আমার কাছ থেকে কি হচ্ছে? টাকা চলে গেছে। তো টাকা যদি চলে যায় কোন দিকে বসবে? ক্রেডিট দিকে বসবে। তাহলে আমরা কি লিখবো? মণিহারি হিসাব জুনের 16 তারিখ। মণিহারি হিসাব কত টাকা? 500 টাকা। মণিহারি হিসাব হচ্ছে 500 টাকা। এরপর আছে দেখো জুনের 26 তারিখ কমিশন প্রাপ্তি 1000 টাকা। কমিশন প্রাপ্তি মানে কমিশন আমরা পেয়েছি। তাহলে কোন দিকে বসবে? ডেবিট দিকে বসবে। জুনের 26 তারিখ কমিশন হিসাব। হ্যাঁ, কত টাকা? কমিশন প্রাপ্তি 1000 টাকা। তাহলে জুনের 26 তারিখ গেল। এখন আসছে জুনের 28 তারিখ বিক্রয় 7000 টাকা। তো প্রিয় শিক্ষার্থীরা বিক্রয় এখানে নগদের কথাটা উল্লেখ নেই এবং বাকিতে কথা উল্লেখ নেই। যদি এরকম শুধু এন্ট্রি থাকে যে বিক্রয় এবং ক্রয় তাহলে সেটাকে তোমরা নগদে হিসাবভুক্ত করবে। তাহলে আমরা ধরে নিলাম সেটা অবশ্যই ধরে নিতে হবে যে নগদে বিক্রয়। তাহলে বিক্রয় কত টাকা? 6000 টাকা। না সরি, বিক্রয় হচ্ছে 7000 টাকা। তাহলে বিক্রয় করলে টাকা আসে। তাহলে আমরা কোন দিকে লিখবো? ডেবিট দিকে লিখবো। জুনের 28 তারিখ বিক্রয় হিসাব। এখানে কিন্তু এই লেনদেনে কিন্তু নগদে কথা উল্লেখ নেই এবং বাকিতেও উল্লেখ নেই। তাহলে অবশ্যই সেটা নগদে হিসাবভুক্ত করতে হবে। নগদে বিক্রয়। তাহলে নগদে বিক্রয় কত? 7000। তাহলে বিক্রয় হিসাব 7000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা সকল লেনদেন আমরা একগড়া নগদান বইয়ের চকে স্থাপন করেছি। এখন আমরা আমাদের যে জের বা উদ্বৃত্ত আমরা কিভাবে বের করতে হয় সেটা আমরা দেখব। এর পূর্বে আমি দেখে নিচ্ছি আমার সাথে কারা কারা সংযুক্ত হয়েছে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, আমি দেখে নিচ্ছি আমার সাথে 5 জন শিক্ষার্থী বা অভিভাবক সংযুক্ত হয়েছে, আমার ক্লাসটা দেখতেছে। আমি তাদের সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানাই। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা এই নগদান বইয়ের জেটটা বের করব। তাহলে জেটটা বের করলে আমরা কিভাবে বের করব? তোমরা আরেকটা কথা মনে রাখবে, নগদান বইয়ে প্রাপ্তির চেয়ে প্রদান কখনো বেশি হতে পারে না। নগদান বইয়ে প্রাপ্তির চেয়ে প্রদান বেশি হতে পারে না। তাহলে
আমরা অবশ্যই চিন্তা করব যে নগদান বইয়ের আমার প্রাপ্তিসমূহ যোগফলটা বেশি হবে এবং নগদের প্রদানসমূহের যোগফলটা কি হবে, কম হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, নিঃসন্দেহে আমরা প্রাপ্তির যে টাকাগুলো আছে টাকাগুলো যোগ করতে পারি। এর পূর্বে একটা কাজ করব, আমরা একটা যোগফলের একটা টান দিয়ে নিব। দেখো, সেম বরাবর একটা টান দিয়ে নিবা। হ্যাঁ, আমি দেখো এদিকে একটু গ্যাপ রেখেছি, কেন গ্যাপ রেখেছি? কারণ এদিকে আমার যে উদ্ধৃতটা বের হবে, এই উদ্ধৃতটা হচ্ছে ব্যালেন্স সিডি, এই সিডিটা লেখার জন্য আমি এই জায়গাটা গ্যাপ রেখেছি। তাহলে এখন আমি কি করব, আমার যে ডেবিট দিকের যে টাকাগুলা, প্রাপ্তি সময়ের যে টাকাগুলো আমি যোগ করব। দেখো আমরা যোগ করি, তোমরা আমার সাথে ক্যালকুলেটর সাহায্যে যোগ করতে পারো। দেখো এখানে 20 আর 6 হলো 26, 26 আর 1 27, আর 27 আর 7 হলো 34,000 টাকা। আমি মুখে মুখে করে নিয়েছি কারণ এটা অল্প কিছু টাকা হিসাব। তাহলে এখানে হলো 34,000 টাকা। এই 34,000 টাকা আমরা দেখো, আমরা ডেবিট দিকে লেখে জেড টানবো, ক্রেডিট দিকে লেখে জেড টানবো। হ্যাঁ, এই 34,000 আমার যোগফল কোন দিকের যোগফল? আমার ডেবিট দিকের, মানে প্রাপ্তির সময়ের টাকার যোগফল হচ্ছে 34,000 টাকা। এই যোগফলটা আমি ডেবিট দিকেও লিখলাম এবং ক্রেডিট দিকেও লিখলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমার একটা প্রশ্ন, ক্রেডিট দিকে আমি যোগফলটা লিখলাম, আমার কি যোগফল এই 34,000 টাকা হবে? তোমাদের কি মনে হয়? হবে না। ভেরি গুড। তাহলে আমার এখানে ঘাটতি থাকবে। তাহলে দেখো আমার ক্রেডিট দিকের যোগফলটা কত হয়, দেখো এখানে 5, 5 আর 4 কত 9, 9 আর 3 12, 12 আর 2 14, 14,500 টাকা। তাহলে আমার ক্রেডিট দিকের যে লেনদেনগুলো আছে, এই লেনদেনগুলোর যোগফল হচ্ছে 14,500 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই 14,500 টাকা আমার যে মোট যোগফল ছিল প্রাপ্তির কত ছিল? 34,000। 34,000 থেকে আমি বিয়োগ দিব, তাহলে আমার থাকতেছে কত? 19,500 টাকা। এই যে এখানে থাকতেছে আমার 19,500 টাকা। এই যে 19,500 টাকা আমি বসালাম, এই 19,500 সাথে এই যে বাকি লেনদেনের টাকাগুলো আছে সবগুলো যোগ করলে কিন্তু 34,000 হবে। তাহলে প্রশ্ন হচ্ছে যে ডেবিট দিকের প্রাপ্তির টাকার থেকে ক্রেডিট দিকের যে টাকাগুলো আছে সবগুলো বাদ দেওয়ার পরে যেই টাকাটা রইল, এই টাকাটার নাম হচ্ছে ব্যালেন্স সিডি। এই টাকাটার কি নাম? ব্যালেন্স সিডি বা সমাপনী নগদ তহবিল বলা যেতে পারে বা নগদ উদ্ধৃত বলা যেতে পারে। এই ব্যালেন্স সিডিটা হবে কোন তারিখে? প্রত্যেকটা নগদান বইয়ের সমস্যায় ব্যালেন্স সিডিটা হবে যেই মাসে তুমি সমস্যাটা সমাধান করবে সেই মাসের শেষ তারিখ। তাহলে আমরা কোন মাসে ধরছি? এটা জুন মাসে। তাহলে জুন মাসের শেষ তারিখ কত হবে? আমরা যদি হিসাব করি, জুন মাস কয় দিনে যায়? 30 দিনে না 31 দিনে। তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুন মাস অবশ্যই 30 দিনে যায়। তাহলে আমরা এখানে লিখবো কি? জুন 30। তাহলে জুনের 30 তারিখে ব্যালেন্স সিটি হচ্ছে 19,500 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি কিভাবে ব্যালেন্স সিটিটা বের করলাম তোমরা আশা করি বুঝতে পেরেছো। আমি যদি আরেকটু শেয়ার করি তোমাদের সাথে, যে মোট প্রাপ্তির থেকে মোট প্রদান বিয়োগ করার পরে যে টাকাটা অবশিষ্ট বা উদ্ধৃত থাকবে সেটাই হচ্ছে ব্যালেন্স সিডি। ব্যালেন্স সিডিটা হবে যেই মাসে আমরা সমস্যার সমাধান করব সেই মাসের শেষ তারিখে। প্রিয় শিক্ষার্থীরা, ব্যালেন্স সিডিটা বের হয়েছে কোন দিকে? ক্রেডিট দিকে। ব্যালেন্স সিডি যদি হয় ক্রেডিট দিকে এবং ব্যালেন্স বিডি হবে পরবর্তী মাসের 1 তারিখে ডেবিট দিকে। তাহলে আমরা ডেবিট দিকে লিখবো। দেখো এটা জুন মাস, জুন মাসের পরের মাস কি? জুলাই মাস। জুলাইয়ের 1 তারিখ আমরা লিখবো, হ্যাঁ জুলাইয়ের 1 তারিখ আমরা লিখবো ব্যালেন্স বিডি 19,500 টাকা। এখন যদি আমরা এটাকে আমরা শেষ করে নিতে পারি, আমরা স্কেল দিয়ে শেষ করে দিলাম। স্কেলটা এমনি টানটা দিই, তোমরা স্কেল দিয়ে সুন্দর করে টান দিয়ে এটাকে সমাপ্তি ঘোষণা করবে। আমার তো বুট বড়, আমার এত বড় স্কেলও নাই। আর অবশ্যই তোমরা কাঠ পেন্সিলের মাধ্যমে খাতার মধ্যে এই গড়গুলা করার চেষ্টা করবে এবং পরীক্ষায় অবশ্যই কাঠ পেন্সিলে গড়গুলা করবে।
তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে একগোড়া নগদান বইয়ের যে তোমাদের পাঠ্য বইয়ের যে কাজ, এই কাজের সমাধান করার চেষ্টা করলাম। আশা করি তোমরা আমি যেভাবে একগোড়া নগদান বইয়ের বিভিন্ন লেনদেনগুলা ডেবিট দিকে এবং ক্রেডিট দিকে বসিয়ে ব্যালেন্স সিডি বের করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের পাঠ্য বইয়ে একগোড়া নগদান বইয়ের আরও সমস্যা দেওয়া আছে, তোমরা এটা করে এবং বুঝে পাঠ্য বইয়ের যে আরও সমস্যাগুলো আছে সেইগুলো সমাধান করার চেষ্টা করবে। যদি তোমরা সমস্যা সমাধান করতে গিয়ে কোনো প্রশ্নের সম্মুখীন হও, তাহলে অবশ্যই দাউদপুর গভ হাই স্কুল অনলাইন ক্লাসের ফেসবুক পেজে গিয়ে কমেন্টস আকারে লিখবে। লিখলে পরবর্তী ক্লাসে এসে সেই প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করব। আমি আর ক্লাসের সময় দীর্ঘায়িত করতে চাই না, এখানেই শেষ করব। তোমরা যারা এই একগোড়া নগদান বইটা তোমাদের খাতায় নোট করে ফেলেছ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করতে পারো নাই, পরবর্তীতে আমাদের দাউদপুর গভ হাই স্কুল অনলাইন ক্লাসের ফেসবুক পেজে ভিডিও আকারে থাকবে, পরবর্তী দেখে তোমরা নোট করে নিও। প্রিয় শিক্ষার্থীরা, আমি 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 আবার আগামী সপ্তাহে আসব। সেই পর্যন্ত ভালো থাকবে। সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।